ওকে, ডিয়ার ডক্টরস, ওইটি রিডিংয়ে স্বাগতম। ওইটি রিডিংয়ে আমরা আজকে খুব কনসাইজলি এই দুইটা স্লাইড দিয়ে আমরা অ্যাকচুয়ালি একটা স্লাইডে দুইটা কলাম দিয়ে আমরা পুরো এক্সামটাকে আসলে কমপ্লিট করে ফেলবো। ইনফ্যাক্ট এই পুরো আজকের যে লেকচারটা সেটা আর একটা স্লাইডের দেখানো হবে, তারপরে আমরা আসলে প্র্যাকটিস করব। তো রিডিংটাকে এর চেয়ে বেশি কমপ্লিকেটেড করার দরকার নাই। ওইটির রিডিংয়ে কোয়েশ্চেনের ভেরিয়েশন কম, কোয়েশ্চেনের প্যাটার্নের ভেরিয়েশন কম, সুতরাং আমরা কিছু জেনারেল টেকনিক অ্যাপ্লাই করলেই এখানে ভালো স্কোর পাওয়া সম্ভব। তার আগে একটু বলে রাখি, এখানে 42টা কোয়েশ্চেন আসে, পার্ট এ বি সি। এতে 20টা কোয়েশ্চেন, বিতে 6টা কোয়েশ্চেন এবং সিতে 16টা কোয়েশ্চেন। এগুলো ডেমো দেখলে এমনিতেই ক্লিয়ার হয়ে যাবে, মুখস্থ করার কিছু নাই। আমাদের টার্গেট হচ্ছে বি পেতে হলে 30টার কোয়েশ্চেন কারেক্ট হওয়া লাগে, বাট আমি সেফ সাইডে থাকার জন্য সবাইকে বলি যে সবসময় 35টার মতো টার্গেট রাখার জন্য। তাহলে আমাদের আমার এই যে কোর্সটা, সেখানে আমরা অলওয়েজ এনকারেজ করি 35 টার্গেট করার জন্য, এবং 35কে টার্গেট করেই আমাদের সামনে আমরা অগ্রসর হব। তো রিডিংয়ের যে জেনারেল টিপসটা, সেটা সবসময় মাথায় রাখতে হবে। এটা নিয়ে সবসময় হয়তো কথা বলবো না আমি ডেমো করার সময় বা ইয়ে করার সময়, বাট আপনারা এটা মাথায় নিতে হবে। মানে কারণ হচ্ছে এটাই টেস্ট করা হয়, এই জিনিসগুলো টেস্ট করা হয়। যেমন প্যারাফ্রেজ অ্যাওয়ারনেস, প্যারাফ্রেজ শব্দের অর্থ হচ্ছে যে একটি কথাকে ঘুরিয়ে পিছিয়ে অন্যভাবে বলা। ফর এক্সাম্পল, কেউ বললো আই এম আনওয়েল, আমি ভালো নেই। আপনি অন্য কাউকে গিয়ে বলতে পারেন হি ইজ নট ফিলিং গুড। সে হি ইজ নট ফিলিং গুড ইজ অলমোস্ট দ্য সেম। আসলে সিনোনিমের সাথে একটু ডিফারেন্স আছে। যেমন আনওয়েলের সিনোনিম কিন্তু নট গুড না, বা এরকম একদম ডিরেক্ট সিনোনিম না, বাট মিনিংস আর সেম। সো প্যারাফ্রেজ মানে হচ্ছে একই কথা ভিন্নভাবে বলা, এটার নাম হচ্ছে প্যারাফ্রেজ। আমি সিনোনিম কথাটাকে পছন্দ করি না, বা এটা বলি না, কারণ হচ্ছে সিনোনিমাস শব্দ ছাড়াও প্যারাফ্রেজিং সম্ভব হয়। সেজন্য এটা মাথায় রাখবেন, প্যারাফ্রেজ। কারণ হচ্ছে কোয়েশ্চেনে কেন এটা ইম্পর্টেন্ট, এই যে এখানে ওয়াই সেকশনে আপনি দেখতেছেন, কারণ হচ্ছে কোয়েশ্চেনে হুবহু শব্দের মিল পাওয়াটা খুবই রেয়ার। ওয়ার্ড টু ওয়ার্ড যে ম্যাচ, এটা খুবই রেয়ার। এটা করলে এটা পাওয়া যাবে না। বেশিরভাগ সময় প্যারাফ্রেজ ম্যাচ করে, মানে মিনিং ম্যাচ করে। সো ইট ইজ ইম্পর্ট্যান্ট। আরেকটা হচ্ছে টাইম ডিসিপ্লিন রাখতে হবে। যেমন সেকশন এ তে আমরা বলি যে 15 মিনিট দেওয়ার জন্য, সেকশন বি তে 15 মিনিট, এবং সেকশন সি তে 30 মিনিটস ব্যয় করার জন্য। খেয়াল করে দেখেন, সেকশন এ তে কোয়েশ্চেন কিন্তু 20টা, কিন্তু তারপরে আমি বলি 15 মিনিট ব্যয় করার জন্য, কারণ এখানে শর্ট টেক্সটগুলো শর্ট। তো শর্ট হওয়ার কারণে এখানে কম সময় এটা করা যায়। বিতেও টেক্সটগুলো খুব বেশি লং না, বাট সি পার্টে কোয়েশ্চেন হচ্ছে 16টা, বাট টেক্সট অনেক লম্বা, তো ওখানে সময়টা একটু বেশি লাগে। আর বি আর সি তে আমরা বলি যে পার কোয়েশ্চেনে 1.5 মিনিটের মতো লাগে। সো টাইম ম্যানেজমেন্টের সবচেয়ে বড় টেকনিক হচ্ছে পার্ট এ এর কোয়েশ্চেনগুলো যত দ্রুত সম্ভব শেষ করা যায়। তবে দ্রুত করতে গিয়ে আবার তাড়াহুড়ো করে ভুল করা যাবে না। স্ট্র্যাটেজিটা ইফেক্টিভলি অ্যাপ্লাই করতে হবে, যে স্ট্র্যাটেজিটা আমরা একটু পরেই কথা বলবো, আর 2-3 মিনিট লাগবে। তো আরেকটা জেনারেল টিপস হচ্ছে অলওয়েজ রিড কোয়েশ্চেন্স বিফোর লং টেক্সট। আমি এটা একদম, মানে কি বলবো, এটা একদম ফরজ। কখনোই টেক্সট আগে পড়বেন না, আগে কোয়েশ্চেন পড়বেন। যেই টেক্সট আগে পড়বেন তার টাইম ম্যানেজমেন্টে গন্ডগোল লাগবে। ফোর্থ, এটা অ্যাভয়েড অ্যাজাম্পশন। এই জিনিসটা ডাক্তারদের বেশি ভোগায়। বিশেষ করে ডাক্তাররা নরমালি ক্রিটিক্যাল থিঙ্কার, মানে অনেক কিছু লজিক্যালি থিঙ্ক করতে পছন্দ করে। আর যেহেতু এটা মেডিকেল প্রফেশন রিলেটেড আর্টিকেলস এবং তথ্যপত্র থাকে, সেহেতু এই বিষয়ে সবারই দেখা যায় নলেজ থাকে। ওই নলেজের উপর বেস করে আনসার দিয়ে দেয় অনেকেই। তো অনেক সময় ওই নলেজগুলো কনফ্লিক্ট করে। একটা জিনিস মনে রাখবেন, নলেজ গুরুত্বপূর্ণ, বাট আপনি টেক্সটে যেটা নাই সেটা কিন্তু আপনি অ্যান্সার করতে পারবেন না। আপনাকে রিডিং টেক্সট কিন্তু রিডিং এর প্যাসেজের উপর ভিত্তি করে দিতে হবে। সুতরাং আপনার অ্যাজাম্পশন মেবি উইল গাইড ইউ, বাট আপনি যদি অ্যাজাম্পশনের উপর ভিত্তি করে এবং ক্রস চেক না করে অ্যান্সার দেন, তাহলে অ্যান্সার ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। সো নেভার এভার ডু দ্যাট। আর বাসায় যখন প্র্যাকটিস করবেন ওইটি রিডিং এর, বা কখনো কোনো মনে করেন যে আপনি ওইটি পরীক্ষা দিবেন কিন্তু আপনার রিডিংটা একটু ইমপ্রুভ করা দরকার,
আপনি এটা মেডিকেল টেক্সট নিয়ে এই প্র্যাকটিসগুলো করতে হবে। আপনি যদি অন্য টেক্সট নিয়ে করেন, মানে যেমন IELTS বা সেলপি বা পিটি বা ডুওলিঙ্গো, বহু টেস্ট আছে, ওগুলো নিয়ে করেন, তাহলে ওটা ম্যাচ করবে না। দোজ আর ভেরি ডিফারেন্ট ফ্রম ওইটি রিডিং। ইন দ্যাট সেন্স যে ওইটি রিডিং এর কনটেক্সটটাই হচ্ছে মেডিকেল কনটেক্সট। সো এটা আপনার ইম্পর্টেন্ট। আর প্র্যাকটিসটা কেন ইম্পর্টেন্ট? প্র্যাকটিসটা হচ্ছে এই যে builds familiarity with the genre and vocabulary. তো চলেন আমরা এগুলো নিয়ে বেশি সময় ব্যয় করার কিছু নাই। পরের স্লাইডে যাই। আমরা মেইনলি স্টেপ বাই স্টেপ স্ট্র্যাটেজিটা বানাবো। এটা হলো গ্লোবাল স্ট্র্যাটেজি। এই জিনিসগুলোর উপর হয়। এখান থেকে একটা জিনিস মাথায় রাখবেন, নেভার এভার রিড টেক্সট বিফোর কোয়েশ্চেন। সবার আগে কি পড়তে হবে? কোয়েশ্চেন পড়তে হবে, নট টেক্সট। এটা যারা ভুল করবেন তাদের পরীক্ষা খারাপ হবে। সো এনিহাউ এটা হচ্ছে এই স্লাইড দিয়ে হচ্ছে আপনার এন্টায়ার পরীক্ষা কমপ্লিট। অর্থাৎ এই রিডিং টেস্টের সব জিনিস এই একটা স্লাইডের উপরেই ডিপেন্ড করে। প্রথম যে কোনো কোয়েশ্চেন আসুক না কেন, যদি সেটা শুধুমাত্র ম্যাচিং হেডিং না হয়, ম্যাচিং হেডিং আমি এই পর্যন্ত পাই নাই ওইটিতে ম্যাচিং হেডিং দেওয়ার কথাও না, তো সবসময় এই স্টেপটা ফলো করবেন। সেটা হচ্ছে প্রথমে ইনস্ট্রাকশন পড়বেন এবং কোয়েশ্চেন পড়বেন। আবারও বলছি, প্রথমে আমরা স্টেপ 1 এ কি করছি? ইনস্ট্রাকশন এবং কোয়েশ্চেন করছি। আমরা কি টেক্সট পড়ছি? পড়ি নাই। এবং টেক্সট পড়া যাবে না, 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 ইনফিনিটি না। কিওয়ার্ড অ্যান্ড প্রেডিক্ট। আমরা যখন একটা ইনস্ট্রাকশন পড়বো বা কোয়েশ্চেন পড়বো, সাথে সাথেই লজিক্যালি আমাদের মাথায় কিউরিয়াস মাইন্ডে এটাতে একটা কিওয়ার্ড ফাইন্ডিং স্ট্র্যাটেজি করতে হবে, কিওয়ার্ডটা দাগায় ফেলতে হবে বা নোট করে নিতে হবে বা মনে রাখতে হবে। অ্যান্ড একটা প্রেডিকশনটা কিন্তু একটা প্যাসিভ গেম, মানে হচ্ছে এটা অ্যাক্টিভলি করতে হবে না। আপনি যখন একটা কোয়েশ্চেন বুঝবেন, বুঝার সাথে সাথে আপনার মন আনমনেই এটা প্রেডিক্ট করা শুরু করবে যে এটা কি হতে পারে, এটা কি খুঁজতেছে। সো দ্যাট ইজ প্রেডিকশন। এই প্রেডিকশন গেমটা যে যত প্র্যাকটিস করবেন তার তত ভালো হবে এবং দেখবেন এটাতে আপনার টাইম ম্যানেজমেন্ট ভালো হবে। স্টেপ 2 তে গিয়ে আপনাকে টেক্সটে যেতে হবে। আপনি যখন ইনস্ট্রাকশন, কোয়েশ্চেন পড়া শেষ, কিওয়ার্ড ফাইন্ডিং আপনি মোটামুটি করে ফেলছেন, তারপরে আপনারা যাবেন হচ্ছে টেক্সটে, অর্থাৎ প্যাসেজে। প্যাসেজে গিয়ে প্রথমে কি করবেন? স্ক্যান মানে কি? স্ক্যান মানে হচ্ছে আমি যে কিওয়ার্ড খুঁজছি, কিওয়ার্ড বের করছি বা প্রেডিকশন বের করছি, ওই ইনফরমেশনটা কোথায় আছে লোকেট করার চেষ্টা করবো আমি। বিশেষ করে পার্ট 3 তে এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ পার্ট 3 প্যাসেজটা বড়। পার্ট 3 যদি মানে স্ক্যান না করে আপনি মনে করেন যে পুরো রিড থ্রু করতে চান, তাহলে আপনি টাইমে কুলাতে পারবেন না। তাহলে এটা ইম্পর্টেন্ট। স্ক্যান করে মানে চোখ বুলায়ে আপনি ওই তথ্যটা বের করবেন। আমরা একটু পরেই ডেমো দেখবো। তাহলে আমি যখন দেখাবো তখন আরো ক্লিয়ার হবে, ইজিয়ার হবে, বুঝতে সহজ হবে। বাট নেভারদ্যালেস দ্য স্টেপস উইল রিমেইন অল দ্য সেম। এই স্টেপস ছাড়া আর কোনো স্টেপ ফলো করলে আপনার পরীক্ষা ভালো হবে না। অ্যান্ড লোকেট দ্য আনসার ইন দ্য টেক্সট। আমি কিন্তু আবারও বলছি যে এটা স্টেপ 2 এর কাজ হচ্ছে স্ক্যান অ্যান্ড লোকেট। এই কথাটা দুইটা মনে রাখবেন, স্ক্যান অ্যান্ড লোকেট। আমি কিন্তু লোকেট করছি এবং লোকেট করার পরের স্টেপ হচ্ছে ওই লোকেশনটা যখন ওয়ান্স আই ফিগার্ড আউট যে অ্যান্সারটা এই জায়গায় আছে, তখন কিন্তু আমাকে ওই জায়গাটা পড়তে হবে। আমি পুরো টেক্সট পড়তেছি না, কিন্তু আমি ওই জায়গাটা পড়তেছি যে জায়গায় আমি অ্যান্সারটা লোকেট করতে পারছি। তখন আমি ডিটেইল রিড করব এবং রিড করে আমার ওই কোয়েশ্চেনের সাথে আমার ম্যাচ করব যে এটা আমার ঠিক এটার অ্যান্সার কিনা, এবং অ্যান্সারটা কনফার্ম করে আমি অ্যান্সারটা লিখব। স্টেপ 3 এটাই, এই 1 to 3 হচ্ছে মূল স্টেপ। এখন কিছু ক্ষেত্রে কিছু কোয়েশ্চেন, এবং যেহেতু এটা একটা পরীক্ষা এক্সাম, এটাতে ডিফিকাল্টি লেভেলের বিভিন্ন ভ্যারিয়েশন আছে। বিভিন্ন কোয়েশ্চেন, এমন কোয়েশ্চেন আছে যেটা অনেক টাফ, পারাটা সবার জন্যই কঠিন। আমারও ভুল হইতে পারে বা যেকোনো ভালো ট্রেনারেরও ভুল হইতে পারে। তাহলে ওই ধরনের কোয়েশ্চেন আসলে অনেক স্টুডেন্ট বা অনেক ডাক্তাররা যেটা করে সেটা হচ্ছে স্টাক হয়ে বসে থাকে এবং ওইটা সলভ করার জন্য মরিয়া হয়ে ওঠে। মনে রাখবেন প্রতিটা কোয়েশ্চেনের মার্ক কিন্তু সমান। সুতরাং ওইটাতে যদি আপনি সময় নষ্ট করেন, তাহলে আপনার পরের কোয়েশ্চেন ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। যেটা করতে হবে এটা হলো স্টেপ 4। যদি আপনার কনফিউশন অ্যারাইজ করে এবং আপনি দেখতেছেন যে সময় বেশি নষ্ট হয়ে যাচ্ছে, তাহলে মুভ অন। মানে ধরেন আপনি ৩ নাম্বার অ্যান্সারটা দিতে গিয়ে আপনি স্টাক হয়ে গেছেন। ৩ নাম্বার অ্যান্সার থেকে ৪ নাম্বার কোয়েশ্চেনে চলে যান। ৪ নাম্বার কোয়েশ্চেনটা মানে ৩ নাম্বারটা খালি রাখেন। ৪ নাম্বারটা করেন, ৪ নাম্বারটা করেন, ৫ নাম্বারটা করেন, ৬ নাম্বারটা করেন, ৭ নাম্বারটা করেন। হয়তো এই প্যাসেজের উপর ৮ টা কোয়েশ্চেন ছিল। ৮ নাম্বারটা করে তখন আবার ফেরত আসেন ৪ নাম্বারে। দিস ইজ হোয়াই আই কল ইট রিপিট দ্য সাইকেল অ্যান্ড টু কমপ্লিট অল কোয়েশ্চেন। যখন অল কোয়েশ্চেন শেষ হয়েছে, তারপরেও আপনার কিছু কোয়েশ্চেন কিছু কোয়েশ্চেনের কনফিউশন রয়ে গেছে, তখন কি করবেন? তখন একটা টেকনিক হচ্ছে ওমিশন অ্যান্ড গেস। ওমিশন অ্যান্ড গেস মানে কি? ওমিশন মানে হচ্ছে ধরেন আপনার
আপনি শিওর বলতে পারতেছেন না যে এটা হবে না ওইটা হবে। ধরেন ২-৩ টা জায়গায় আপনার কনফিউশন আছে ২-৩ টা অপশনের মধ্যে। বাট আপনি একটা শিওর হইতে পারছেন যে একটা অপশন অন্তত হবে না। মানে একটা অপশন যে হবে না এটা আপনি শিওর। মানে in other words, one wrong answer is identified. তাহলে এই রং অ্যান্সারটা কেটে দেন। তাহলে আর ২ টা অপশন রইল। তাহলে দেখেন ৩ টা অপশনের কিন্তু প্রবাবিলিটি হচ্ছে 33%। আর ২ টা অপশনের থেকে যদি আপনি এডুকেটেড গেস একটা করেও দেন তাহলে কিন্তু 50% চান্স। তাহলে আপনার চান্সটা ইনক্রিজ হলো টু গেট দ্য অ্যান্সার কারেক্ট। আর নেভার লিভ ব্ল্যাঙ্ক বিকজ এখানে কোনো নেগেটিভ মার্কিং নাই। সুতরাং এটা ব্ল্যাঙ্ক রাখার কোনো প্রশ্নই আসে না। তো এটাই আমাদের এই লেকচারের সাথে এই আজকে যে আলোচনাগুলো করলাম সেগুলোর আলোচনার স্ট্র্যাটেজিক একটা পিডিএফও আছে। পিডিএফটা ডাউনলোড করে আপনারা পড়তে পারেন। সেম আমি যা বললাম এগুলোই ছোট আকারে নোট আকারে লেখা আছে। চলুন আমরা এখন ডেমো দেখি কিভাবে আমরা স্টেপ বাই স্টেপ এইগুলা ফলো করে এই স্ট্র্যাটেজিগুলো ফলো করে আমরা রিয়েল এক্সামগুলো আমরা কিভাবে করব। এখানে আমি পার্ট এ, পার্ট বি এবং পার্ট সি ৩ ধরনের কোয়েশ্চেনই করব। আমরা ডেমোস্ট্রেট করার জন্য স্যাম্পল টেস্ট 1 নিছি। এটা হচ্ছে ওইটি অফিসিয়াল টেস্ট। তাহলে এটা আমাদের জন্য ইজি হবে। এটা হচ্ছে পেপার বেসড টেস্টের এই ফরম্যাটটা থাকে। কম্পিউটার বেসড ফরম্যাটটা একটু ডিফারেন্ট। বাট আমার যদি কম্পিউটার বেসড ভার্সাস পেপার বেসড বলেন তাহলে আমার কম্পিউটার বেসডটা বেশি পছন্দ। কম্পিউটার বেসডের আমরা একটা ডেমো দেখব। সেটা আজকের লেকচারে না, পরের কোনো একটা লেকচারে। সেটা দেখার সময় আপনি বুঝতে পারবেন যে কেন আমি বলছি। বিকজ ওখানে সাইড বাই সাইড রেখে কাজ করা যায়। মানে কোয়েশ্চেন একপাশে এবং একপাশে টেক্সট রেখে কাজ করা যায় রিডিং এর বেলায়। লিসনিং এর বেলায় ড্রপ ডাউন মেনু আছে। আর রাইটিং এর বেলায় একটা সুবিধা পাওয়া যায়, সেটা হচ্ছে যে কোনো কিছু লিখে ভুল হলে এটা ডিলিট করে আবার লেখা যায়। পক্ষান্তরে যদি আপনি কাগজের কোনো কিছু ইউজ করেন, পেপার ফরম্যাটে ইউজ করেন তাহলে এটা কাটাকুটি হয়। সো আমার পছন্দ হচ্ছে কম্পিউটার ডেলিভার্ড। আরেকটা বিষয় হচ্ছে হাতের লেখা অনেক সময় অনেকের প্রবলেম থাকে। ডাক্তারদের বিখ্যাত হাতের লেখা। তো সেই হাতের লেখাটা কিন্তু কম্পিউটার বেসডে আর কোনো ধরনের প্রবলেম হয়ে দাঁড়ায় না। এনিওয়ে আমরা চলেন ডেমনস্ট্রেশনে যাই। এটা একটা কোয়েশ্চেন, স্যাম্পল কোয়েশ্চেন। আমরা পরে দেখলাম একটা ওএমআর শিট। ওএমআর শিটের পরে এটা আমাদের পার্ট এ শুরু হচ্ছে। এটাতে 15 মিনিটস টাইম। এটা হচ্ছে আপনার পরীক্ষায় বুকলেট দিয়ে কি করবেন না করবেন এটা ইনস্ট্রাকশন। আমরা এইখান থেকে মূলত এক্সাম রিলেটেড কোয়েশ্চেন, এক্সাম রিলেটেড ইনস্ট্রাকশন শুরু। পার্ট এ 15 মিনিটস। তাহলে আমার এটা ইনস্ট্রাকশনটা পড়তে হবে। ইনস্ট্রাকশনটা পড়া খুবই গুরুত্বপূর্ণ। অনেকেই এটা স্কিপ করেন, এটা স্কিপ করবেন না প্লিজ। Look at the full text A to D in separate text booklet। মানে উপরে A to D যেই ইয়ে দেওয়া আছে, টেক্সট দেওয়া আছে সেটার কথা বলছে। ফর ইচ কোয়েশ্চেন 1 to 20, তার মানে 1 থেকে 20টা কোয়েশ্চেন আমাকে ইয়ে করতে হবে। Look through the text A to D to find relevant information. Write your answers in the spaces provided in the question paper. Answer all the questions within the 15-minute time limit. Your answer should only be taken from text। এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ। এই যে দেখেন অনলি বোল্ড হরফে লেখা আছে অনলি বি টেক্সট। অর্থাৎ আপনি কোনো একটা জিনিসের মিনিং সেম হইলেও নিজের থেকে কোনো কিছু বলতে পারবেন না যদি এটা উপরে লেখা না থাকে। ফর এক্সাম্পল যদি উপরে লেখা থাকে যে ইট ইজ ফিব্রাইল ইলনেস অর ফিব্রাইল, পেশেন্ট ওয়াজ ফিব্রাইল, তাহলে আপনি ওখানে আবার ফিব্রাইলকে ট্রান্সলেট করে আপনি যদি লেখেন হাই টেম্পারেচার, হবে না অ্যান্সার। যদিও আপনি সেম মিনিং দিয়েছেন বাট এটা অ্যান্সার ভুল হবে। এই জন্যই এইটা ইম্পর্টেন্ট। বিকজ টেক্সটে যেভাবে লেখা আছে অ্যাজ ইট ইজ লিখতে হবে। অ্যান্ড মাস্ট বি কারেক্টলি স্পেলড। এখানে রিডিংয়ে স্পেলিংয়ের বেলায় ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই, কারণ আপনি তো দেখে দেখে লিখবেন, কোনো শব্দ তো নিজে থেকে বানাবেন না। সুতরাং এইখানে স্পেলিংয়ে কেউ মিস্টেক করলে মিস্টেকই হবে। লিসিংয়ের বেলায় যদিও আমাদের স্পেলিংয়ের একটা ছাড় আছে। ছাড় মানে ততটা না, বাট মোটামুটি একটু ছাড় আছে। যদি আনলেস দ্য মিনিং ইজ চেঞ্জড, অথবা অন্য কিছু মিন না করে ততক্ষণ পর্যন্ত স্পেলিংটা এরোনিয়াস স্পেলিংটাকেও কারেক্ট ধরে নেওয়া হয় ইন কেস অফ লিসনিং, নট রিডিং। রিডিংয়ের বেলায় মাস্ট বি কারেক্টলি স্পেলড। এটা মেক সেন্সও করে, কারণ দেখে দেখে লিখবো, এখানে যদি আমার স্পেলিং মিস্টেক হয় তাহলে তো সমস্যা। এখন আমার কাজ কি? উপরে A to D টেক্সটগুলো আছে। এই টেক্সটগুলো পড়া কিন্তু আমার কাজ না। স্ট্র্যাটেজিতে আমরা বলছিলাম সর্বপ্রথম আমরা দেখবো হচ্ছে কোয়েশ্চেন ইনস্ট্রাকশন, যেটা আমরা এখন করছি। এখান থেকে আমি এটা জিনিসটা হাইলাইট করছি। আর পরীক্ষার হলে যদি পেপার বেস থাকে তাহলে আপনি হাইলাইট করতে পারবেন। কম্পিউটার বেসড হলে হাইলাইট করার তেমন একটা সুযোগ নেই।
fractures, dislocation, sprains, এই এটার উপর, এটা হলো গ্লোবাল আইডিয়া। সো এনিওয়ে, এটার উপর কোয়েশ্চেনগুলো আমি পড়বো 1 থেকে 7। তাহলে কি বলছে, ফর ইচ কোয়েশ্চেন 1 to 7 ডিসাইড which text A, B or C or D comes from, write the ABCD in the space provided। এখানে লিখতে হবে ABCD কোন জায়গায় এটা ইনফরমেশন আছে। সো নাও আই উইল গো থ্রু দিস কোয়েশ্চেন্স। এখন 1 থেকে 7 পর্যন্ত কোয়েশ্চেন পড়ার সময় 7টা কোয়েশ্চেন তো আর আমার মাথায় নেওয়া যাবে না। আমি মাথায় নিব হচ্ছে কিওয়ার্ড, এটার যে গ্লোবাল আইডিয়া বা এই কোয়েশ্চেনটা কোন জায়গাকে হিট করতেছে, কোন জিনিসটাকে পয়েন্ট আউট করতেছে, এটা যদি আমি বুঝতে পারি তাইলে আমার জন্য ইজি হবে। প্রসিডিউরস অফ ডেলিভারিং পেইন রিলিফ, মানে পেইন রিলিফের জন্য যে প্রসিডিউরটা ফলো করা হয়। তাহলে আমাকে পেইন রিলিফটাকে আমি করি, পেইন রিলিফটা যেখানে পাওয়া যাবে ওখানেই আমি যাব, ওখানে গিয়ে আমি খুঁজতে যাবো। একটা হাইলাইট করলাম, দ্য প্রসিডিউর টু ফলো ওয়েন স্প্লিন্টিং এ ফ্র্যাকচার লিভ, এটাকে আমি একটা হাইলাইট করতে চাই। তাহলে ফ্র্যাকচার লিভটাকে স্প্লিন্টিং করার জন্য মানে ট্রিটমেন্ট ফ্যাসিলিটিসে বা ট্রিটমেন্ট এরিয়াতে গিয়ে পাবো। হোয়াট টু রেকর্ড ওয়েন অ্যাসেসিং এ প্যাশেন্ট, এখানে আপনার জ্ঞান কিন্তু কাজে লাগার কথা। কারণ হচ্ছে আপনি একটু, আমি মাথায় কিন্তু প্রেডিকশন আসতেছে, এটা হচ্ছে পেইন রিলিফ মানে চিকিৎসা, ট্রিটমেন্ট মডালিটিস নিয়ে কথা বলতেছে, এটাও ট্রিটমেন্ট মডালিটিস। অ্যাসেসিং এ প্যাশেন্ট ইজ কাইন্ড অফ রেকর্ড হিস্ট্রি টেকিং, এই জায়গায় মানে এটা প্রথম দিকে থাকার কথা। the terms used to describe different types of fractures, এটাও প্রথম দিকেই থাকার কথা, যেটা একটা, এটা অনেকটা প্রিফ্যাক্ট বা কি বলে আলোচনার প্রথম দিকেই থাকে। তাহলে আমি এটা টাইপস অফ ফ্র্যাকচার্স, এটা আমি হাইলাইট করলাম। তারপরে দ্য প্র্যাকটিশনার্স হু অ্যাডমিনিস্টার অ্যানালজেসিয়া, প্র্যাকটিশনার্স অ্যানালজেসিয়া, এই দুইটা শব্দ ইম্পর্টেন্ট। আর এইখানেও কিন্তু ট্রিটমেন্ট নিয়ে কথা বলতেছে। So it's still latest stage. What to look for when checking an injury? Checking an injury. What to look for when checking an injury? Checking an injury. So checking an injury. আমাকে খুঁজে বের করতে হবে। How fractures can be caused? Okay, fractures can be caused. Okay, caused. তাহলে ফ্র্যাকচার নিয়ে কিছু কোয়েশ্চেন আছে। আমার কিন্তু গ্লোবালি আমার মাথায় একটা আইডিয়া হয়ে গেল, কিছু ট্রিটমেন্ট নিয়ে, কিছু চেকিং নিয়ে, কিছু হিস্ট্রি টেকিং নিয়ে, কিছু সামঞ্জস্য নিয়ে। ওকে, আমরা এখন তাহলে উপরে টেক্সটে যাই। টেক্সট হচ্ছে, আমি কিন্তু 7টা কোয়েশ্চেনের সবগুলো করতে চাই না, আমি 2-3টা করতে চাই। বাট তারপরে আমরা ডিফারেন্ট টাইপের, যেমন 8 থেকে 14 যে কোয়েশ্চেনটা, সেটা হচ্ছে শর্ট অ্যান্সার কোয়েশ্চেন, আমরা এটাও একটু করতে চাই। তা আমি এখানে প্রথম 3টা করি, তারপরে এখানে আর 2-1টা করি, তারপরে আমরা বি এবং সিতে যাব। তাহলে প্রথম 3টার জন্য আমি যদি হিসাব করি, প্রসিডিউর ফর ডেলিভারিং পেইন রিলিফ। ওকে, সো ইট ইজ টকিং অ্যাবাউট পেইন রিলিফ। আমি কিন্তু এখানে স্ক্যান করব, আমি চাচ্ছি যে পেইন রিলিফ প্রসিডিউর, এখানে তো পেইন রিলিফ নো, আমি কিন্তু পড়ছি না, পড়লে কিন্তু অনেক সময় লাগবে। ফ্র্যাকচার্স, ডিসলোকেশন, স্প্রেইন, এগুলো নিয়ে কথা বলছে। ম্যানেজমেন্ট এখানে বলছে, ম্যানেজমেন্ট, ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট, ইমিডিয়েট ম্যানেজমেন্ট হচ্ছে, এখানে পেইন রিলিফ নাই। প্রোভাইড পেইন রিলিফ, বাট দিস ইজ নট অ্যাকচুয়ালি, মানে ওটাকে সাপোর্ট করে না, কেননা এখানে কোয়েশ্চেনটা হচ্ছে প্রসিডিউরস অফ ডেলিভারিং পেইন রিলিফ। আর এখানে আমরা যেটা পাইছি, এখানে প্রোভাইড পেইন রিলিফ, ইটস নট, মানে এটা একটা গাইডলাইন হিসেবে বলা হয়েছে, ইটস নট প্রসিডিওর। সো আমাকে প্রসিডিউর অফ পেইন রিলিফ যেতে হবে। প্রসিডিউর অফ পেইন রিলিফ, নো নট, এটা তো ম্যানেজমেন্ট, বাট এখানে ম্যানেজমেন্টে থাকতে পারে। ওকে, spleen the side of the pressure using a plaster bracelet to reduce pain. No, it is not really procedure of pain relief. Drug therapy, yeah, yes. Yes. Morphine. This is definitely for pain. মরফিন তো পেইন রিলিফের জন্য দেয়। তো প্রসিডিউর অফ পেইন রিলিফের মধ্যে এখানে লেখা আছে আইএম কেমনে দিবেন, আইভি কেমনে দিবেন, অ্যাডাল্ট কত, ডোজ কত, ডিউরেশন কত। সো দিস ইজ দ্য প্রসিডিউর অফ পেইন রিলিফ। তাহলে এটা হলো সি। সো ওই সি আমরা এখানে সি দিলাম। নাও কামস
আমরা সেকেন্ড কোশ্চেনে যাই। সেকেন্ড কোশ্চেনে আচ্ছা, দ্য প্রসিডিউর টু ফলো when splinting a fractured limb, এটাও ফ্র্যাকচার্ড লিম্বের প্রসিডিউর, এটাও প্রসিডিউর, বাট ফ্র্যাকচার্ড লিম্বের প্রসিডিউর কোথায় আছে এটা? সি এখানে হেডলাইনে লেখা আছে টেকনিক ফর প্লাস্টার ব্যাক স্ল্যাব। টেকনিক মানে প্রসিডিউর, সেম থিং। তাই এখানে দেখেন 1 by 1 measure length, wrap cotton, measure length. So these are the step by steps. So I think it's D. Very obvious, মানে এখানে না বোঝার কিছুই নাই। ওকে, আমি আরেকটা করছি, হোয়াট টু রেকর্ড ওয়েন অ্যাসেসিং এ পেশেন্ট। আমি অ্যাসেসিং এ পেশেন্ট, অ্যাসেসমেন্ট কোথায় হয়? অ্যাসেসিং এ পেশেন্ট, হোয়াট টু রেকর্ড। ওকে, আমরা এটা এখানে তো ড্রাগ প্রোটোকল নিয়ে কথা বলছি, এটাতে হবে না। এখানে একটা টেকনিক ফর প্লাস্টার, এটা তো হবে না। ওকে, বিতে বিতে হওয়ার সম্ভাবনা আছে, কারণ হচ্ছে এতে দেখেন, এতে শুধু ফ্র্যাকচার ডিসলোকেশন স্প্রেন নিয়ে কথা বলা হয়েছে। এখানে অ্যাসেসমেন্ট, ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট, ইমিডিয়েট ম্যানেজমেন্ট। ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট একটু যায়, অবটেন, এই যে এখানে হিস্ট্রি, মেথড অফ ইনজুরি, মেডিকেল হিস্ট্রি, এখানে অ্যান্সার। পারফর্ম স্ট্যান্ডার্ড ক্লিনিক্যাল অবজারভেশন, এক্সামিন রেকর্ড, এখানে রেকর্ডের ব্যাপারে বলা হয়েছে। সো ইয়েস, দিস ইজ দ্য অ্যান্সার। অ্যান্সার হচ্ছে এটা, হচ্ছে এটা কিসে? টেক্সট বিতে, টেক্সট বিতে আছে হচ্ছে। ওকে, সো উই গট দ্য অ্যান্সার্স। আমি যেটা দেখাইতে চাইলাম সেটা হচ্ছে কোন ওয়েতে আপনি অ্যান্সার করবেন। এই ওয়েতে আমার যে প্রসিডিউরটা আমি ফলো করলাম, যে টেকনিকটা ফলো করলাম, সেই টেকনিকটা ফলো করেন। যদি আপনার একটা দুটো অ্যান্সার, একটা অ্যান্সার দুটো অ্যান্সার রংও হয়, স্টিল ইউ প্র্যাকটিস দিস ফর্মুলা। এই ফর্মুলাটাই হচ্ছে মোস্ট ইফেক্টিভ ফর্মুলা। একটা জিনিস মনে রাখবেন, আপনাকে কিন্তু 100% কারেক্ট করাটা টার্গেট করা উচিত না। একটা কোয়েশ্চেন ভুল হতেই পারে, যে কারণে ইভেন উইথ গ্রেট ইংলিশ লেভেল ইট ক্যান বি, ইট ক্যান হ্যাপেন। সো অফকোর্স ওইটা নিয়ে এত বেশি ওয়ারিড হবেন না। আমরা এখন আরেকটা টাইপের কোয়েশ্চেন করতে চাই। এটা পার্ট এতেই আছে, আমরা পার্ট এতে 20টা কোয়েশ্চেন থাকে জানেন। তাহলে কোয়েশ্চেন 8 to 14 হচ্ছে, এটা হচ্ছে শর্ট অ্যান্সার কোয়েশ্চেন। শর্ট অ্যান্সার কোয়েশ্চেন আর যে কোনো ওপেন এন্ডেড কোয়েশ্চেন ভেরি ইজি টু ট্যাকেল। যেগুলো ক্লোজড এন্ডেড কোয়েশ্চেন, মানে ক্লোজড এন্ডেড মানে হচ্ছে অপশনগুলো দেওয়া আছে, যেমন এমসিকিউ, ওগুলো একটু ট্যাক্টফুলি ট্যাকেল করতে হবে, কারণ ওখানে আপনার স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করতে হবে বেশি। যেগুলা ওপেন এন্ডেড কোয়েশ্চেন সেগুলোতে মানে সোজা বাংলা হিসাব, যে আপনি এটা ইনফরমেশন ফাইন্ড আউট করবেন, শূন্যস্থান পূরণ করবেন, দ্যাটস ইট। এটা নট ভেরি কমপ্লিকেটেড। আচ্ছা, আমি 15 থেকে 20 দেখি। হ্যাঁ, 15 থেকে 20ও শূন্যস্থান পূরণ, মানে এখানেও আপনাকে উপর থেকে ফাইন্ড আউট করে লিখতে হবে। সো ইট ইজ অলসো ওপেন এন্ডেড কোয়েশ্চেন। আমরা তাহলে 15 থেকে 20 থেকে একটাও করব না। ওপেন এন্ডেড কোয়েশ্চেনের মধ্যে আমরা শর্ট অ্যান্সার কোয়েশ্চেনটা একটু করি। শর্ট অ্যান্সার কোয়েশ্চেন করার সময় স্ট্র্যাটেজি ইজ অলওয়েজ দ্য সেম। প্রথমে আমার ইনস্ট্রাকশনটা পড়তে হবে। অ্যান্সার ইচ অফ দ্য কোয়েশ্চেন্স 8 to 14 উইথ এ ওয়ার্ড অর শর্ট ফ্রেজ। এখানে ইম্পর্টেন্ট, কি করতে পারবো আমি, কি লিখতে পারবো, বলছে এ শর্ট ফ্রেজ অর এ ওয়ার্ড, এটা লেখা যাবে, অন্য কিছু করা যাবে না। ফ্রম ওয়ান অফ দ্য টেক্সট, ফ্রম ওয়ান অফ দ্য টেক্সট মানে উপরের টেক্সট থেকে নিতে হবে। ফ্রেজটা নিজে বানাইলে হবে না, ওয়ার্ডটা নিজে বানাইলে হবে না। ইচ অ্যান্সার মে ইনক্লুড ওয়ার্ডস, নাম্বারস অর বোথ। কম্বিনেশনটা কি হতে পারবে? আপনি ওয়ার্ডে লিখতে পারবেন, অর ওয়ার্ড অ্যান্ড নাম্বার, অর সরি, ওয়ার্ড অর নাম্বার, অর ওয়ার্ড অ্যান্ড নাম্বার, বোথ আর কারেক্ট, অর ওয়ার্ডস আর অলসো কারেক্ট। 3 ধরনের ফর্মেটে হতে পারে। ইউ শুড নট রাইট ফুল সেন্টেন্সেস। পুরো সেন্টেন্স লিখলে আবার ভুল হবে। What should be used to elevate a patient's fracture leg? Elevate what? এটা হচ্ছে আমার কিওয়ার্ড। হোয়াট, কি দিয়ে আমরা ফ্র্যাকচার লেগটাকে এলিভেট করব, এটা কোথায় পাবো আমরা? উপরে, আই থিঙ্ক ম্যানেজমেন্ট। ড্রাগ ম্যানেজমেন্ট তো পাবো না, এখানে আছে কিনা দেখি। না, এখানে নাই। আমার মনে হয় ম্যানেজমেন্টে থাকতে পারে এখানে। এই যে এলিভেট দ্য লিম্ব, এ স্লিং ফর arm injuries, a pillow for leg injuries, a pillow for leg injuries, a sling for arm injuries। তাহলে এইটাতেই তো আমার অ্যান্সারটা আছে। এখন আমি যেহেতু লোকেট করতে পারছি, আবারও বলছি, এখন লোকেট করছি
কিন্তু আমার মাথায় এখন কনফিউশন হচ্ছে এটা কি আর্ম পড়ছিলাম না লেগ পড়ছিলাম। আমি আবার একটু ফেরত যাই, দেখতে চাই। ইটস ভেরি কমন, এটা হতেই পারে। এবং যখন হবে তখন গিয়ে আপনি আবার একটু রিচেক করে নেবেন। আমার ১ নম্বর কোয়েশ্চেন, হোয়াট শুড বি ইউজড টু এলিভেট ফ্র্যাকচারড লেগ? আমাকে লেগ নিয়ে বলছে, তাহলে আমি লেগের জিনিসটা দেখব। ওকে, কোথায় লেগ? ওকে, এই যে লেগের বেলা কি বলছে? এপিলো। তাহলে আমার অ্যান্সার হবে এপিলো। এপিলো, আমি এপিলো লিখবো, জাস্ট এপিলো লিখবো। What should be used to elevate a patient's fractured leg? That's it. It's not that complicated. এর চেয়ে বেশি complicated করার দরকার নাই। Okay, this is short answer question. It should not be a sentence. And then again, আমরা এখন বিতে যাব। এতে যেটা হয় 20টা কোয়েশ্চেন থাকে, এরকম ছোট 4টা টেক্সটের উপর। বিতেও টেক্সটগুলো ছোট ছোট থাকে, বাট প্রত্যেকটা টেক্সটের জন্য আলাদা আলাদা করে কোয়েশ্চেন থাকে। আপনারা দেখলেই বুঝতে পারবেন, 6টা কোয়েশ্চেন, 6টা ছোট টেক্সট। আমরা পার্ট বি শুরু করলাম এখানে। In this part of the test, there are 6 short extracts relating to the work of health professionals. For questions 1 to 6, choose the answer A, B, or C, which you think fits best according to the text. Then again, আপনাদের স্ট্র্যাটেজির কথা মনে রাখতে হবে। স্ট্র্যাটেজিতে আমরা কি বলছিলাম? এটা হচ্ছে কোয়েশ্চেন, 1 নাম্বার কোয়েশ্চেন, আর এটা হচ্ছে টেক্সট। হ্যাঁ, আর আমাদেরকে কি করতে হবে? এ, বি, অর সি, এটা কোনটা আমাদেরকে সিলেক্ট করতে হবে বেসড অন দিস টেক্সট। আমাদের প্রথম কাজ হচ্ছে কোয়েশ্চেন পড়া। কোয়েশ্চেন মানে হচ্ছে এই যে এটা হচ্ছে কোয়েশ্চেন। এগুলো কিন্তু কোয়েশ্চেন না, এগুলো হচ্ছে কোয়েশ্চেনের অ্যান্সার। এটা কিন্তু ক্লোজড এন্ডেড কোয়েশ্চেন। ক্লোজড এন্ডেড মানে কি? কোয়েশ্চেনটা আছে, কোয়েশ্চেনের অ্যান্সারও এখানে দেয়া আছে। যে কাজটা করা যাবে না 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 না, সেটা হচ্ছে এই এবিসি অপশনে কি লেখা আছে এটা পড়া যাবে না। এটা পড়বেন না, প্লিজ পড়বেন না। এটা পড়লে আপনার কনফিউশন অ্যারাইজ করবে এবং বায়াসনেস অ্যারাইজ করবে। এখানে যেগুলো অপশন আছে, অপশনগুলো দেখবেন খুব কাছাকাছি। এই কাছাকাছি অপশনের মধ্যে ডিস্টিংগুইশ করা উইদাউট দি ফ্রেমওয়ার্ক অফ দিস টেক্সট ইজ নিয়ারলি ইম্পসিবল। সো দ্যাট ইজ ওয়াই আমার টেকনিকটা ফলো করেন। এটা সবচেয়ে কম সময়ে সলভ করার টেকনিক। সেটা হচ্ছে, প্রথমে আমরা এই কোয়েশ্চেনটা পড়লাম, এই কোয়েশ্চেনটা পড়বো। প্রথমে তো আমরা ইনস্ট্রাকশনটা পড়ছি, এটা হলো ইনস্ট্রাকশন। তারপরে হচ্ছে আমাদের কাজ হচ্ছে কোয়েশ্চেন পড়া, নট দি অপশনস। এমসিকিউর অপশন পড়লে, অপশন যদি টেক্সটের আগে পড়েন তাহলে ধরা হবে। The manual informs us that the blood pressure monitor কি করে? ব্লাড প্রেশার মনিটর কি করে? ওকে, তাহলে এখানে ডাইরেক্ট ইনস্ট্রাকশন ম্যানুয়াল, ডিজিটাল ব্লাড প্রেশার মনিটর। ওকে, এটা ব্লাড প্রেশার মনিটর নিয়েই কথা বলছে। ওকে, আমি একটু কুইকলি বোঝার চেষ্টা করি। ওকে, ওকে, in order to answer, okay. Okay. Device informs both intelligence. ওকে, আমি একটা চোখ বলাইলাম। স্কিমিং বলে এটাকে আবার স্ক্যানিং বলে না। এটা হলো স্কিমিং, মানে হচ্ছে যে আপনি এইগুলা থেকে সাবজেক্ট ভার্বগুলো পড়ার চেষ্টা করবেন। মানে নাউন, যেগুলো নাম আর হচ্ছে অ্যাকশন, এগুলো পড়ার চেষ্টা করবেন। এগুলো পড়লে একটা জেনারেল সেন্স আপনার মাথায় ঢুকে যাবে। যেমন আপনার উইথ দি পড়ার দরকার নেই, শুধু পড়বেন ইনক্রিজড, ইউজ। তারপরে নাম কি? পোর্টেবল ইলেকট্রনিক ডিভাইস, ইনক্রিজড ইউজ পোর্টেবল ইলেকট্রনিক ডিভাইস, equipment, susceptible electronic interface, result, incorrect operation, medical device, create, unsafe situation, regulate, requirement, TMC, preventing product situations, unsafe product situation, defines, immunity, electromagnetic। আমি বলে বলে দেখাচ্ছি কিভাবে স্কিমিংটা করতে হয়। এগুলো যখন বাসায় কয়েকবার প্র্যাকটিস করবেন তখন দেখবেন নিজের ভিতরে এটা ঢুকে গেছে। এনিওয়ে, এখন আমরা যাব অপশনগুলোতে, এবং অপশনগুলো যখন পড়বো তখন এ বি সি এর মধ্যে ডিফারেন্সিয়েট করার চেষ্টা করবো যে এটার মধ্যে ডিফারেন্সটা কি। ইজ লাইকলি টু ইন্টারফেয়ার উইথ দি অপারেশন অফ আদার মেডিকেল ইকুইপমেন্ট। আদার মেডিকেল ইকুইপমেন্টের সাথে কোনো মানে ইন্টারফিয়ারেন্স আছে কিনা ব্লাড প্রেশার মনিটর। মে নট ওয়ার্ক কারেক্টলি ইন ক্লোজ প্রক্সিমিটি টু সাম আদার ডিভাইসেস। দেখেন, এটা
আর এটা এ আর বি খুব কাছাকাছি। শুড বি কনসিডার্ড সেফ টু ইউজ ইন অল হসপিটাল এনভায়রনমেন্টস। এই অল হসপিটাল এনভায়রনমেন্টসটা একটা ইম্পর্টেন্ট। এই যে ধরনের অল, মোস্ট, বেস্ট, অ্যাবভ অল, ফার্স্ট, দি লাস্ট, ফাইনাল, এসব শব্দ যখন থাকবে তখন এটা একটু কেয়ারফুলি এটাকে মার্ক করতেই হবে, কারণ এটা দিয়ে এটাকে কোয়ালিফাই করা হয়। বেশিরভাগ ক্ষেত্রেই এটার কারণে ভুল বা রাইট হয়। তাহলে প্রথম দুইটাতে কনফিউশন, মানে কাছাকাছি, কিন্তু সিটাকে একটু দূরবর্তী তাহলে আমি এ আর বি এর মধ্যে পার্থক্যটা কি? এ হচ্ছে লাইকলি টু ইন্টারফেয়ার উইথ অপারেশন অফ আদার মেডিকেল ইকুইপমেন্ট, মে নট কারেক্টলি ইন ক্লোজ প্রক্সিমিটি টু সাম আদার ডিভাইসেস। একটা মানে টোটকা টেকনিক বলে রাখি, যখন এরকম ধরনের দুইটা অপশন খুব কাছাকাছি পাবেন তখন মনে রাখবেন যে ওই দুইটার মধ্যে অ্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি, কারণ আপনার কনফিউশন তৈরি করার মাধ্যমেই ওইটি এক্সামিনাররা এক্সামটা করতে চায়, মানে কারেক্টলি আপনি ডিস্টিংগুইশ করতে পারতেছেন কিনা যে এই দুইটার মধ্যে পার্থক্যটা কি। ওকে, দেখেন কি বলছে এখানে, অ্যান্সারটা আছে উইথ দ্য ইনক্রিজড ইউজ অফ পোর্টেবল ইলেকট্রনিক ডিভাইসেস মেডিকেল ইকুইপমেন্ট মে বি সাসেপ্টেবল টু electromagnetic interference. Okay, interference হতে পারে। This may result in incorrect operation of the medical device, কোন মেডিকেল ডিভাইসের কথা বলতেছে? um, and create a potentially unsafe situation, মানে এই যে ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্সটা হচ্ছে এটার উপর বলতেছে যে এটা উইথ দ্য with the increased use of portable electronic devices মানে যে কোনো মানে other devices, all devices কে বলতেছে, generally বলতেছে। ওকে, potentially unsafe situation, মানে এটা এক ধরনের potential in order to regulate the requirements for EMC, electromagnetic compatibility, with an aim to prevent the standard defines the level of immunity to electromagnetic interference as well as maximum level of emissions. The medical device involves that for both immunity and emissions. Nevertheless, care should be taken to avoid the use of monitor within 7 meters of cell phones and other devices generating strong electric or electromagnetic fields. Should be considered safe in all hospital environments. এই all hospital environments যে ইউজ করা যাবে কি যাবে না এটা তো এখানে লেখাই নাই। I don't know about this. না, এরকম কিছু লেখাই নাই। So it's not an option. May not work correctly in close proximity to some other devices. দেখেন এখানে লেখা আছে কি ক্লোজ প্রক্সিমিটি মানে কি কাছাকাছি। তো কাছাকাছি বলতে এই লাইনটা এখানে একটু কিছু ডিনোট করে, যেমন nevertheless care should be taken to avoid the use of monitor within 7 meters of the cell phones or other device generating strong electrical or electromagnetic fields. It could be an answer because এটাকে বলছে যে nevertheless care should be taken to avoid the use of may not work correctly. It's also এখানেও প্রেডিকশন করতেছে may not, এখানে বলে না যে will not হইলে আবার wrong হইতো। Okay, let's skip this. An option is likely to interfere with the operation of other medical equipment may be susceptible to it. This may result in incorrect operation of the medical device and create a potentially unsafe situation. আদার মেডিকেল ইকুইপমেন্টের সাথে এটা ইন্টারফেয়ার করবে এরকম কথা কিন্তু এখানে লেখা নাই। লেখছে যে উইথ দ্য ইনক্রিজড ইউজ অফ পোর্টেবল ইলেকট্রনিক ডিভাইসেস মেডিকেল ইকুইপমেন্ট মে বি সাসেপ্টেবল টু ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফেরেন্স। এটা মানে হচ্ছে আদার যদি ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফেরেন্স যায় তাহলে এই মেডিকেল ডিভাইসেসগুলো ইনকারেক্টলি পারফর্ম করতে পারে। বাট এখানে যেটা বলা হয়েছে যে ব্লাড প্রেশার মনিটর কি আদার মেডিকেল ইকুইপমেন্টকে মানে ইন্টারফেয়ার করবে। ব্লাড প্রেশার মনিটরের সাথে আই এম নট শিওর যে এটা আদার মেডিকেল ইকুইপমেন্টকে ইন্টারফেয়ার করবে, এখানে কোথাও লেখা আছে কিনা। বাস্তব জীবনে করলেও এখানে কোথাও লেখা আছে বলে আমার মনে হচ্ছে না। সো আমি যদি ডিডাকশন টেকনিক যেটাকে বলি ওমিশন টেকনিক, সি নাম্বার হতে পারে না, এ নাম্বার হতে পারে না। সো বি নাম্বার আমার মোস্ট লাইকলি এই লাইনটাকে আমার কনফার্ম করছে। সো আই উইল স্টিক উইথ অপশন বি। তো আমার অ্যান্সার হবে, কিভাবে এটা করব? ওকে, একটা
Oh my god. Okay, anyway. ওকে, এটা এমন এক জায়গায় আসলো, এটা সরাতেও পারতেছি না। ওকে, আচ্ছা, বিদায় দিলাম, বুঝতে পারতেছেন। So anyhow, this is how you have to do. আপনার same technique. The notice is giving information about. ওকে, তাহলে প্রথমে আমি স্কিম করব মানে হচ্ছে displacement, ng serious, undetected, position, presence, vulnerable, এভাবে পড়বেন। এভাবে পড়ে তারপর অপশনগুলো দেখবেন, অপশনগুলোর মধ্যে পার্থক্য বোঝার চেষ্টা করবেন যে এই ABC এর মধ্যে পার্থক্য কি। অ্যান্ড দেন যদি কোনোটা একটা ডিস্ট্যান্ট পার্থক্য থাকে তাহলে তো ইজিয়ার, যদি কাছাকাছি থাকে অলসো আপনাকে ডিডাকশন টেকনিক ইউজ করতে হবে। যদি কোয়েশ্চেন মনে করেন যে খুবই কনফিউজিং হচ্ছে তাহলে ওমিশন টেকনিক ইউজ করবেন, কেটে দিবেন যে অ্যান্সারটা হচ্ছে না, তারপরে যাবেন। দ্যাটস দ্য টেকনিক, এটা ফলো করবেন। এই সেম টেকনিক আমরা সিতেও ফলো করব, মানে পার্ট সিতেও ফলো করব, বাট পার্ট সিতে বেশি পরিমাণ ট্যাক্টফুল হতে হবে। পার্ট সি এর কোয়েশ্চেন যেহেতু টেক্সটগুলো একটু লম্বা, যেমন এইখানে আপনি যদি কেউ স্কিম করেন, কেউ যদি পুরোটা পড়েন, সেম থিং আপনি পড়তে পারবেন, মানে পার্ট বিতে, কারণ পার্ট বি এর লেখাটা খুবই ছোট। এখানে দেখেন, এখান থেকে এখানে পড়তে সর্বোচ্চ আপনার 20 to 30 সেকেন্ড সময় লাগবে। বাট পার্ট সিতে টেক্সটগুলো একটু বড়। এই যে দেখেন, তারপর পার্ট সিতে আমরা শুরু করলাম, এ বি সি অর ডি, 4টা টেক্সট আছে, বাট 4টা টেক্সটে এই যে টেক্সট, okay, in this part of the text there are 2 texts about the aspects of healthcare for choose option or ABCD. Okay, ABCD হচ্ছে অপশন। এখানে টেক্সট 1 আমাদের দুইটা টেক্সট আছে। টেক্সট 1টা দেখেন কত বড়। টেক্সট 1 এর উপর আমাদের থাকবে হচ্ছে 10টা কোয়েশ্চেন, তারপরে সরি 8টা কোয়েশ্চেন, তারপরে 8টা কোয়েশ্চেন। সো 8টা এবং টেক্সট 2 তে হবে 8টা। তাহলে আমি টেক্সট 1 এরটা করি। আমাদের টেক্সটটা পড়া মেইন কাজ না, আমাদের প্রথম কাজ হচ্ছে যে আমরা কোয়েশ্চেন পড়বো ইন দ্য ফার্স্ট প্যারাগ্রাফ। এটা খুবই এই ধরনের যদি থাকে, ফার্স্ট প্যারাগ্রাফ সেকেন্ড প্যারাগ্রাফ বলেই দিছে, তার মানে আমি প্রথম প্যারা পড়বো টেক্সটের। সো ইটস ভেরি, মানে আমাকে লোকেট করাটা অনেক সহজ করে দিছে। এই ধরনের থাকলে মানে খুশি হওয়ার কারণ আছে। দ্য রাইটার uses Eve van Cotter's words. Eve van Cotter যখন নাম থাকে, এটাও একটা, কারণ নামের কোনো আমার প্যারাফ্রেজিং থাকবে না, অন্য কোনো ভাবে এটা এক্সপ্লেন করার কোনো সুযোগ নাই, নাম তো নামই থাকবে। তাহলে ফার্স্ট প্যারাগ্রাফে ইভ ভান কটার একে খুঁজে বের করবো, তারপরে ওয়ার্ডস টু, আমি অপশনগুলো পরে যাই, আমি ইভ ভান কটার্স পাই কিনা দেখি প্রথম ইয়াতে, প্রথম প্যারায়। তা ইভ ভান কটার্সের কোথায়, ইভ ভান কটার্স, এই যে ইভ ভান কটার আমি পাইলাম। তাহলে প্রথম ইয়াতে আমার ইভ ভান কটারের উপরেই আমার এই লাইনটা। এখন দেখেন, এটা এই ইভ ভান কটারের আগের লাইনে কোটেশন আকারে তার কথা লেখা আছে এবং পরের লাইনেও কোটেশন আকারে তার কথা লেখা আছে। নাও মাই ডিউটি ইজ, আমাদের একটু স্ট্র্যাটেজির কথা মনে রাখেন। স্ট্র্যাটেজিতে আমরা বলছিলাম যে যখন লোকেট করব তারপর আমরা ডিটেইলে পড়বো। তো আমরা এটা লোকেট করতে পারছি, তো এখন আমরা এটা পড়বো। ইন দি স্টাডিজ, মানে ইভ ভান কটার কি বলছে, in the studies we have done, almost every variable we measured was affected. There's not a system in the body that's not affected by sleep, says University of Chicago research. Every time we sleep deprive ourselves, things go wrong. এই দুই লাইনটাই হচ্ছে ইভান কটারের বক্তব্য। তাহলে আমি এখন ইয়েগুলা পড়ি, অপশনগুলা পড়ি। কি বলছে? In the first paragraph, the writer uses Ivan Cotter's words to explain the main causes of sleep deprivation. No, সে মেইন কজ নিয়ে কোনো কথা বলে নাই। Reinforce a view about the impact of sleep deprivation. Most likely yes, but still আমি সি আর ডিপ কোয়েশ্চেনটা পড়ি। Question some research findings about sleep deprivation. No. Describe the challenges involved in sleep deprivation. No. দেখেন বি নাম্বার অ্যান্সার আমরা পড়ে পেয়েই গেছি। এ সি ডি হবে না, কোনোভাবেই হবে না। বি মানে হচ্ছে রিইনফোর্স এ ভিউ অ্যাবাউট ইম্প্যাক্ট অফ স্লিপ ডিপ্রেশন, সে তো আমরা পড়লামই। এখন আবার আপনারা যদি রিম্যাচ করতে চান করতে পারেন। Take a quick look, no problem. In the studies we have done, almost every variable we measured was affected. মানে হচ্ছে সকল, there is not a system in the body that's not affected by sleep. It is just like reinforcing the idea that sleep deprivation affects everything.
ওকে, এভরি টাইম উই স্লিপ ডিপ্রাইভস আওয়ারসেলভস থিংস গো রং, মানে এটাও বলছে যে সবকিছু থিংস গো রং every time we do. Okay, so B is the answer. How do I do that? Okay, again. Okay, again B is the answer. So I hope you get the idea. আপনারা প্র্যাকটিস করবেন, সিমিলার ওয়েতে প্র্যাকটিস করবেন। এমসিকিউ বেলায় প্রথমে পড়া যাবে না, প্রথমে কোয়েশ্চেন থেকে লোকেট করবেন, লোকেট করে ওখানে পড়বেন, 2টা লাইন পড়ে তারপরে এসে এইখানে অ্যান্সার পাবেন। আমি বিতে অ্যান্সার পাওয়ার পরেও সি আর ডি অপশন 2টা পড়ছি, কারণ হচ্ছে আমি দেখতে চাচ্ছি যে এটা অনেকটা সিঙ্গেল বেস্ট অ্যান্সারের মতো, যে এর চেয়ে বেস্ট কোনো কিছু ডেসক্রাইব করে বা ওয়ার্ড ফর ওয়ার্ড, ফ্রেজ ফর ফ্রেজ বা মিনিং ফর মিনিং মিলে যায় এরকম কিছু হচ্ছে কিনা আমি দেখার জন্য, জাস্ট টু বি এবল টু কনফার্ম যে বিটাই আমার অ্যান্সার। সো আগে টেক্সট পড়ার কারণে আমার টেক্সটটা হচ্ছে আমার গাইডলাইন হিসেবে তৈরি হবে। মানে আমরা চাইবো যে একটা সময় গিয়ে আমার মধ্যে বায়াসনেস তৈরি হোক, মানে কোয়েশ্চেনের অ্যান্সারের ক্ষেত্রে, কিন্তু এই বায়াসনেসটা কখন তৈরি হোক এটা চাইবো যখন আমার টেক্সটটা আমার লোকেট করে আমি যখন পড়লাম তারপরে আমার বায়াসনেস আসুক, নো প্রবলেম। আমার বায়াসনেসের গাইডেন্সটা কি? টেক্সট। আর যদি আপনি টেক্সট না পড়ে আগে কোয়েশ্চেনের পড়েন, অপশন পড়েন, তাহলে আপনার বায়াসনেস আসবে এইখান থেকে, অর্থাৎ এ বি সি ডি এটা হবে আপনার গাইডিং প্রিন্সিপালস। এই এ বি সি ডি অপশন যখন আপনাকে গাইড করা শুরু করবে, আপনি তখন অ্যান্সার খুঁজে পেতে অনেক কষ্ট হবে, বিকজ অল দিস অপশনস উইল গো ইনটু ইউর মাইন্ড, একটা ক্লাউডিং জাজমেন্ট তৈরি করবে। বাট অন দি আদার হ্যান্ড আমি কি করলাম, আমার অ্যান্সারটাকে তো বেস করতে হবে হচ্ছে টেক্সটের উপর, টেক্সটটা আগে পড়বো তারপরে আমি অপশনগুলো দেখবো। আই হোপ এই 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 বিষয়টা আমি ক্লিয়ার করতে পারছি, ওয়াই অপশনগুলো আমরা আগে পড়ছি না। সো এভাবে আপনারা রিডিং প্র্যাকটিস করেন। আমরা কম্পিউটার বেসডের উপরে আরেকটা ডেমো তৈরি করব, জাস্ট ওটা ডেমো থাকবে, জাস্ট ডেমনস্ট্রেশন থাকবে যে কীভাবে আমরা টেকনিকগুলো অ্যাপ্লাই করছি ইন কেস অফ কম্পিউটার বেসড এক্সামস। সে পর্যন্ত ভালো থাকবেন। আজকে ভিডিও এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।